10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না হলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি ট্রাম্পের, সতর্ক করল ইইউ। প্রতিরক্ষা জোরদার তেহরানের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় সেনা অভিযানে 4 সন্ত্রাসী নিহত। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। তেহরিকি তালেবান পাকিস্তানের সদস্য, দাবি পুলিশের। গাজা শান্তি পরিষদের প্রথম বৈঠক। $10 বিলিয়ন অনুদান ঘোষণা ট্রাম্পের। উপত্যকায় সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনার নথি ফাঁস, গার্ডিয়ানের প্রতিবেদন। এবং তুষারঝড়ে বিপর্যস্ত বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় যান চলাচল ব্যাহত। রাশিয়ায় ঝড় ওয়ালের আঘাত, ফ্লাইট বাতিল। জাপানে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 10 দিনের মধ্যে পরমাণু চুক্তি না করলে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে নিজেদের সংবেদনশীল সামরিক স্থাপনায় কংক্রিটের সুরক্ষা বলয় গড়ে তোলার পাশাপাশি পারমাণবিক স্থাপনার কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে তেহরান। এদিকে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন আরও তীব্র হচ্ছে। আলোচনার মাধ্যমে সমঝোতার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। একইভাবে চীন ও রাশিয়াকে সঙ্গে নিয়ে ওমান সাগর ও ভারত মহাসাগরে যৌথ নৌমহড়া চালাচ্ছে ইরান। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে মহড়া চালিয়েছে আইআরজিসিও। এর মধ্যেই ইরানের সামরিক হামলা চালানো হবে কিনা সে সিদ্ধান্ত আগামী 10 দিনের মধ্যেই জানা যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ইরানকে সতর্ক করে পরমাণু চুক্তি না হলে খারাপ কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সভায় একইভাবে ইরানকে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে তেহরান থেকে প্রায় 30 কিলোমিটার দূরের সংবেদনশীল পারচেন সামরিক স্থাপনার উপর কংক্রিটের শক্ত ঢাল তৈরি করেছে ইরান। ধারণা করা হচ্ছে আকাশপথে হামলা ঠেকাতে এটি করা হয়েছে। ছবিতে আরও দেখা যায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণের পর মাটি ও কংক্রিট দিয়ে ঢেকে ফেলা হয়েছে। এছাড়া পারমাণবিক স্থাপনাগুলোর কাছেও প্রতিরক্ষা জোরদার করেছে ইরান। এ অবস্থায় ইরান ইস্যুতে সামরিক উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের মুখপাত্র আনোয়ার এল আনৌনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যে কোনো সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করবে। এ সময় সব পক্ষকে সংযম ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান তিনি। এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ঘাঁটি থেকে কিছু সদস্যকে সরিয়ে নিয়েছে জার্মানি। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের সমর্থন এবং ফিলিস্তিনিদের ওপর নির্যাতনে তেল আবিবকে গোয়েন্দা তথ্য দেয়া মার্কিন কমান্ডারকে সর্বোচ্চ সম্মাননা দিল সৌদি আরব। সেন্ট্রাল কমান্ডারের সাবেক কমান্ডার জেনারেল মাইকেল কুরিল্লাকে পদক তুলে দেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন সালমান। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে বাদশাহ আব্দুল আজিজ সম্মাননা দেওয়া হয় তাকে। এ নিয়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জেনারেল মাইকেল কুরিল্লা 2022 সালে সেন্ট্রাল কমান্ডের দায়িত্ব নেন। এরপর তার কমান্ডে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নির্বিচার হামলা হয়েছে। এতে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পবিত্র আল আকসা মসজিদে দখলদার ইসরায়েলের আগ্রাসনকে সমর্থন দিয়েছিলেন তিনি। ফিলিস্তিনিদের উপর দমন নিপীড়ন চালাতে ইসরায়েলিদের গোয়েন্দা তথ্য দিতেন মাইকেল কুরিল্লা। স্থানীয় সময় বৃহস্পতিবার এমন বিতর্কিত একজনকে সৌদি আরবের অন্যতম সর্বোচ্চ সামরিক ও বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচনা করা বাদশাহ আব্দুল আজিজ মেডেল দেয়া হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে তাকে মেডেল তুলে দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন ওয়ালিদ। জেনারেল কুরিল্লাকে দেশটির সর্বোচ্চ সম্মাননা দেয়ায় সৌদি আরবের অবস্থান প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে যুবরাজের নাম কুখ্যাত যৌন অপরাধী এপস্টাইনের ফাইলে আসার কয়েকদিন পরেই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরতার কারণে গত বছর দুর্ভিক্ষ দেখা দেয়। ওই সময় মার্কিন কংগ্রেসে মাইকেল কুরিল্লা দাঁড়িয়ে বলেন, গাজায় যাই হোক তাদের মূল প্রাধান্য বিষয় হলো হামাসকে নির্মূল করা। এছাড়া 2022 সালে দায়িত্ব নেয়ার পর তিনি সিরিয়ার আল হোল শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়েছিলেন। তিনি ওই সময় মন্তব্য করেছিলেন, এটি টাইম বোমা। যদি ক্যাম্পের মানুষকে পুনর্বাসন না করা হয় তাহলে ভবিষ্যতে এখান থেকে ISIS এর যোদ্ধা তৈরি হবে। এর মাধ্যমে ওই শিবিরে থাকা মুসলমান শিশুদের তিনি ভবিষ্যৎ সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছিলেন।
যদিও জেনারেল কুরিল্লাকে পদক তুলে দেওয়ার মতো দ্বিচারিতা সৌদি প্রশাসনই প্রথম করেনি। এর আগে গেল বছর পাকিস্তানও তাকে নিশানি ইমতিয়াজ নামে সামরিক পুরস্কারে ভূষিত করেছিল। আফগানিস্তানে নারীদের বিরুদ্ধে ফের কড়া আইন জারি করেছে তালেবান সরকার। নতুন বিধি অনুযায়ী স্ত্রীকে শারীরিক শাস্তির অনুমোদন দেওয়া হয়েছে স্বামীদের। অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে স্ত্রী। এদিকে ২০১৯ সালের নারী নির্যাতন বিরোধী আইন বাতিল করায় উদ্বেগ জানিয়েছেন অধিকার কর্মীরা। আফগানিস্তানের তালেবান সরকারের নতুন দণ্ডবিধি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ২০০৯ সালের নারী নির্যাতন বিরোধী আইন বাতিল করেছে তালেবান। নতুন ৯০ পাতার দণ্ডবিধি আদালতে বিতরণ করা হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এই বিধিতে স্ত্রীকে শারীরিকভাবে শাস্তির অনুমোদন দেওয়া হয়েছে স্বামীদের, তবে হাড় ভাঙা বা দৃশ্যমান জখম হলে রাখা হয়েছে শাস্তির বিধানও। বিধি অনুযায়ী স্ত্রীর ওপর অতিরিক্ত শক্তি প্রয়োগে জখম বা হাড় ভাঙলে স্বামীর সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। তবে দোষী সাব্যস্ত হওয়ার জন্য নির্যাতিত স্ত্রীকে পুরো হিজাব পরা অবস্থায় আদালতে দিতে হবে নির্যাতনের প্রমাণ। পাশাপাশি থাকতে হবে স্বামী বা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ অভিভাবক। অন্যদিকে স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়র বাড়ি গেলে সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে স্ত্রীর। নতুন দণ্ডবিধিতে আফগান সমাজকে উলামা, আশরাফ, মধ্য ও নিম্ন এই ৪ শ্রেণীতে ভাগ করা হয়েছে। একই অপরাধের শাস্তি নির্ধারিত হবে অপরাধের ধরন নয়, বরং অভিযুক্তদের সামাজিক অবস্থান অনুযায়ী। কোনো ইসলামী পণ্ডিত অপরাধ করলে তার ক্ষেত্রে কেবল পরামর্শই যথেষ্ট। আশরাফ শ্রেণীর জন্য সমন ও পরামর্শ, মধ্য শ্রেণীর জন্য কারাদণ্ড আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে কারাদণ্ডের পাশাপাশি বিধান রয়েছে শারীরিক শাস্তিরও। এদিকে দেশটিতে তালেবান কর্তৃপক্ষ ইসলামী আইন অনুযায়ী পুরুষদের দাড়ি এক মুঠির চেয়ে ছোট না রাখার নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে। দাড়ি বেশি ছোট করে কাটলে নাপিতদের আটক করা হচ্ছেও দেশটিতে। রাশিয়ার হামলা মোকাবেলায় ইউক্রেনের নতুন ড্রোন কৌশল এবং জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ সংকট আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। সুইডেন সামরিক সহায়তা বৃদ্ধি করেছে, পাশাপাশি বাল্টিক রাষ্ট্রগুলো সতর্ক করে দিয়েছে রাশিয়া আগ্রাসন অব্যাহত রাখলে কঠোর প্রতিরক্ষা ও শক্তিশালী পাল্টা আক্রমণ করা হবে। ইউক্রেন যুদ্ধ বন্ধে একদিকে যেমন চলেছে শান্তি আলোচনা, অন্যদিকে চলেছে পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের ৪১১তম স্বতন্ত্র ড্রোন রেজিমেন্ট হক্সের সেনাদের দাবি, ফেব্রুয়ারিতে রাশিয়ার ১,১৭০টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে তারা। তাদের কার্যক্রমে ৩,৩৪৮টি যুদ্ধ অভিযানের মাধ্যমে রুশ ট্যাঙ্ক ও সুরক্ষিত যানবাহন ধ্বংস করা হয়েছে। ইউনিটের সমন্বিত কর্মকাণ্ড সীমান্ত রক্ষায় শক্তি বৃদ্ধি এবং শত্রুর আক্রমণ রোধে কার্যকর ভূমিকা রেখেছে বলেও জানায় তারা। এদিকে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক কেন্দ্র এখন কেবল একটি বিদ্যুৎ লাইনের ওপর নির্ভর করছে। আন্তর্জাতিক পরমাণু এজেন্সি জানিয়েছে, সুরক্ষা বিধিনিষেধের কারণে ক্ষতির পরিমাণ সঠিকভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রটি বিদ্যুৎ ছাড়া কাজ করতে পারছে না, যা পারমাণবিক নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে। ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ২০২৬ সালের জন্য ইউক্রেনকে $১.৪২ বিলিয়ন সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সুইডেন। এ প্যাকেজে রয়েছে ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, দীর্ঘ দূরত্বের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ। ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের পর থেকে সুইডেন ইউক্রেনকে মোট ১০৩ বিলিয়ন ক্রোন সমমানের সামরিক সহায়তা দিয়েছে বলে জানান প্রতিরক্ষামন্ত্রী পাল জনসন। এদিকে কেনিয়ান গোয়েন্দা প্রতিবেদনে জানা গেছে ১,০০০-এর বেশি কেনিয়ান রাশিয়ার পক্ষে ইউক্রেনের যুদ্ধে অংশ নিচ্ছে। নিয়োগকারীরা চাকরি প্রার্থীদের প্রতি মাসে $২,৭১৫ বেতন দেওয়ার প্রলোভন দেখানোর কারণেই তারা অংশ নিচ্ছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে রাশিয়াকে সতর্ক করে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাশিয়া বাল্টিক রাষ্ট্রগুলোতে আগ্রাসনের চেষ্টা করলে মস্কোর ভেতরে ভয়াবহ আক্রমণ চালাবে ন্যাটো। এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার প্রতিরক্ষা শক্তিশালী উল্লেখ করে তারা রাশিয়াকে প্রতিহত করতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি। গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে শান্তি পরিষদের আড়ালে গাজায় ৩৫০ একরের সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নথি ফাঁস করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে রমজানের দ্বিতীয় দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদাররা। জেরুজালেমের বসতি স্থাপনকারীদের হামলায় হতাহত হয়েছেন কয়েকজন ফিলিস্তিনি।
রমজানের দ্বিতীয় দিনেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বৃহস্পতিবার গাজা সিটির পূর্বাঞ্চল ও দক্ষিণের খান ইউনিসে বিমান হামলা চালায় দখলদাররা। রাফা শহরের পশ্চিমে আল মাওয়াসি এলাকায় গোলাবর্ষণ করা হয়। এদিকে গাজা যুদ্ধের প্রথম 15 মাসে প্রাণহানি ৭৫,০০০ ছাড়িয়েছিল বলে তথ্য উঠে এসেছে বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে। অধিকৃত পশ্চিম তীরেও একাধিক সহিংস অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ফিলিস্তিনিদের আটকের পাশাপাশি কয়েকটি বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে। জেরুজালেমের মুখমাস এলাকায় বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হন। এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত শান্তি পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিলেও সেখানে ছিল না ফিলিস্তিনের কোনো প্রতিনিধি। যোগ দেয়নি যুক্তরাজ্য, ইতালি, জার্মানি সহ ইউরোপের প্রভাবশালী দেশগুলো। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলেও যুদ্ধ শেষ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন সভায় ট্রাম্প গাজার পুনর্গঠনে $10 বিলিয়ন অনুদান ঘোষণা করেন। এছাড়া প্রায় $7 বিলিয়ন তহবিল প্রদানের প্রতিশ্রুতি দেয় কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীতে সেনা পাঠানোর এবং মিশর ও জর্ডান পুলিশ প্রশিক্ষণে সহায়তার আশ্বাস দেয়। তবে হামাস নিরস্ত্রীকরণ ছাড়া গাজা পুনর্গঠন হবে না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজা পুনর্গঠনের আড়ালে ট্রাম্প প্রশাসন সেখানে একটি বড় সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে বলে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। গণমাধ্যমটির পর্যালোচিত নথি অনুযায়ী প্রায় ৫,০০০ সেনা সদস্যের জন্য ৩ জুড়ে এই ঘাঁটি গড়ে তোলা হবে। রাজনৈতিক অস্থিরতার মাঝে ভেনেজুয়েলায় পাশ হলো সীমিত ক্ষমা আইন। অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ আইনে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে নতুন রাজনৈতিক অধ্যায়ের শুরু বলে মনে করছে সরকার। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই আইন রাজনৈতিক বন্দীদের জন্য স্বস্তি বয়ে আনবে না। বৃহস্পতিবার দ্বিতীয় দফা বিতর্ক শেষে ভেনেজুয়েলার ক্ষমতাসীন দল নিয়ন্ত্রিত ন্যাশনাল অ্যাসেম্বলি ক্ষমা বিল অনুমোদন করে। পরে অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ আইনটিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। সরকারের দাবি, এই আইন গণতান্ত্রিক সহাবস্থান ও জাতীয় ঐক্যের পথ খুলে দেবে। ক্ষমা আইন ভেনেজুয়েলার জন্য একটি অসাধারণ দ্বার উন্মুক্ত করেছে, যাতে দেশটি পুনরায় একত্রিত হতে পারে এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা নিতে পারে। ভেনেজুয়েলাকে ঘৃণা ও অসহিষ্ণুতা থেকে মুক্ত করার জন্য মানবাধিকারকে প্রাধান্য দেওয়ার জন্য এই আইনটি একটি নতুন সূচনা। আইন অনুযায়ী 2002 সালের অভ্যুত্থান এবং 2004 থেকে 2025 সালের বিভিন্ন রাজনৈতিক বিক্ষোভ ও নির্বাচনী সহিংসতার ঘটনায় জড়িতদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ রাখা হয়েছে। তবে 2019 সালের ঘটনায় সামরিক বিদ্রোহে দণ্ডিতরা এর বাইরে থাকবেন। আইনটি সুনির্দিষ্ট অপরাধের তালিকা দেয়নি, যদিও আগের খসড়ায় রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ, কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিরোধের মতো অভিযোগের উল্লেখ ছিল। এই আইনের আওতায় আটক ব্যক্তিদের সম্পদ ফেরত দেয়া হবে না। রাজনৈতিক কারণে দেয়া সরকারি পদে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না। পাশাপাশি গণমাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও বাতিল করা হবে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, শত শত রাজনৈতিক বন্দীর জন্য এই আইন স্বস্তি বয়ে আনবে না। অন্যদিকে সরকার বরাবরই দাবি করে আসছে দেশে রাজনৈতিক বন্দী নেই, বরং অপরাধে জড়িতদেরই কারাবন্দী করা হয়েছে। গত মাসে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেয়া দেলসি রদ্রিগেজ এরই মধ্যে তেল বিক্রি ও কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কিছু সমঝোতায় পৌঁছেছেন। নতুন আইন অনুযায়ী বিদেশে অবস্থানকারীরা আইনজীবীর মাধ্যমে আবেদন করতে পারবেন, তবে ক্ষমা পেতে হলে দেশে উপস্থিত থাকতে হবে। ট্রাইব্যুনালে 15 দিনের মধ্যে আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। বাস্তবায়ন তদারকিতে একটি বিশেষ কমিশনও গঠন করা হয়েছে। বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি ও রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডা পর্বতমালার সামনে তীব্র তুষারপাতে যান চলাচল ব্যাহত হয়েছে। জাপানের উত্তর পূর্বাঞ্চলে রাস্তায় জমেছে 7 ফিট উঁচু বরফের স্তূপ। বন্ধ ঘোষণা করা হয়েছে 3 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর ইতালির কোর্টিনা দা আম্পেজ্জো ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে। জাপানের উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে তুষারঝড়ের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। তুষারে ঢেকে গেছে চারপাশ, এমনকি জনসাধারণের সড়কে চলাচল করতেও বেগ পেতে হচ্ছে। রাস্তায় জমে আছে 7 ফিট উঁচু বরফের স্তূপ। হোক্কাইডোর রাজধানী সাপ্পোরোর প্রধান বিমানবন্দরে 135টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রেল পরিষেবাও ব্যাহত হচ্ছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে 300-র বেশি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাশিয়ার রাজধানী মস্কোতে শক্তিশালী শীতকালীন ঝড় ওয়ালের আঘাতে চরম বিপাকে স্থানীয় বাসিন্দারা। এই ঝড়ের কারণে মস্কোতে মৌসুমের সবচেয়ে ভারী তুষারপাতের আশঙ্কা করা হচ্ছে। শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে, বাতিল করা হয়েছে 19টির বেশি ফ্লাইট। আবহাওয়াবিদরা বলছেন এই তুষারপাত ফেব্রুয়ারির স্বাভাবিক গড়ে 2/3 পূরণ করতে পারে। চলতি শীতে মস্কোয় তাপমাত্রা নেমেছে -25°C পর্যন্ত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তীব্র তুষার ঝড়ে বিপর্যস্ত সিয়েরা নেভেডা অঞ্চল। ইন্টারস্টেট 80-তে আটকা পড়েছেন অনেকেই। তাদের উদ্ধারে নিয়োজিত আছে স্থানীয় প্রশাসন। সিয়েরা নেভেডার নিকটবর্তী এলাকায় 4 থেকে 8 ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস রয়েছে। শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর ইতালির কোর্টিনা দো আম্পেজোতে আবারও তুষারপাত হয়েছে। এক সপ্তাহের বেশি সময় শুষ্ক আবহাওয়ার পর হঠাৎ তুষার ফিরে আসায় বহু গাড়ি রাস্তায় আটকে পড়ে। কিছু সড়ক বন্ধ ঘোষণা করা হয় এবং শাটল পরিষেবা বাতিল করা হয়।